কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ। অ্যাকচুয়ালি অধ্যাপক ডিকক বলেন যে এটি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো যে আমানত সংগ্রহ করে সেই আমানতের একটা অংশ ঋণ আকারে জনসাধারণকে দেয়। আমরা আগে দেখিয়েছিলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো একসাথে তাদের অতিরিক্ত উদ্বৃত্ত রিজার্ভের অনেক গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে। যদি বাণিজ্যিক ব্যাংকগুলো খুব বেশি ঋণ দেয় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আবার যখন প্রয়োজন পড়বে তখন যদি ব্যাংকগুলো বেশি ঋণ না দেয় তাহলে দেশের অর্থনৈতিক কাজকর্ম আটকে যেতে পারে। সেই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কতটা ঋণ দেবে না দেবে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকে দেয়া আছে। হ্যাঁ, এই বাণিজ্যিক ব্যাংকের ঋণকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে অনেকগুলো অস্ত্র আছে, যেমন হচ্ছে ব্যাংক রেট, খোলাবাজারি কারবার, পরিবর্তনশীল জমার অনুপাত, নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এইগুলো রয়েছে। এই অস্ত্রগুলোর সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো প্রদত্ত ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো যতটা ঋণ দেবে সেই ঋণ সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। ঠিক আছে, এইভাবেই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করে থাকে। এটা উদাহরণে বলতে পারি, যেমন ধরো যে যখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, অর্থাৎ দেশে যখন বাণিজ্য চক্রের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তখন যদি বাণিজ্যিক ব্যাংকগুলো আরও বেশি করে ঋণ দিতে থাকে তাহলে দেশের মুদ্রাস্ফীতি আরও বাড়বে বা বাণিজ্য চক্রের ঊর্ধ্বগতি আরও দ্রুত হতে থাকবে। এই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত হচ্ছে কম করে ঋণ দেওয়া। তেমনি দেশে যখন মন্দা দেখা দেবে বা যখন দেশের দাম স্তর কমে আসবে, বেকার সমস্যা বৃদ্ধি পাবে, তখন বাণিজ্য চক্রের নিম্নগতি দেখা যাবে। হ্যাঁ, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত হবে আরও বেশি করে ঋণ দেওয়া। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে দেশের প্রয়োজনে বেশি করে বা কম করে ঋণ দেয়, সেই জন্য ব্যাংকগুলোর কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে কতগুলো পদ্ধতি বা অস্ত্র আছে। এই অস্ত্রগুলোকেই আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে থাকি। এখন এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটাকে বলে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর একটাকে বলা হয় গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এর সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর দেওয়া মোট ঋণের পরিমাণ বাড়ায় বা কমায়। তো এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে পড়বে ব্যাংক রেট, খোলাবাজারি কারবার, পরিবর্তনশীল জমার অনুপাত, এইগুলো। আর যেটা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণগ্রহীতার ঋণ গ্রহণের ক্ষমতা যাচাই করে ঋণের বন্টন করে থাকে। তাছাড়া এই যে নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণের সাহায্যে অর্থনীতির বিশেষ ক্ষেত্রে ঋণের সংকোচন বা ঋণের সম্প্রসারণ ঘটানো হয়। এই ধরনের ঋণ নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যক্ষ ব্যবস্থা, নৈতিক প্রণোদন, এইগুলো। এইবার আমরা আসি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি পড়তে গেলে প্রথম আমাদের জানতে হবে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আন্ডারে আমরা তিনটে জিনিস পাই। একটা হচ্ছে ব্যাংক রেট, 2 নম্বর হচ্ছে খোলাবাজারি কারবার, আর 3 নম্বর হচ্ছে পরিবর্তনশীল জমার অনুপাত। কী পেলাম? ব্যাংক রেট, খোলাবাজারি কারবার এবং পরিবর্তনশীল জমার অনুপাত। এইবার আসি আমরা ব্যাংক রেট কাকে বলবো। তাহলে ব্যাংক রেট কাকে বলবো যদি বলতে হয় তাহলে বলবো, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণপত্র জমা রেখে বাণিজ্যিক ব্যাংককে টাকা ধার দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে যে সুদের হার আদায় করে সেই সুদের হারকেই ব্যাংক রেট বলা হয়। ঠিক আছে, যা কি বললাম আরেকবার বলে দিচ্ছি। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণপত্র জমা রেখে বাণিজ্যিক ব্যাংকগুলিকে টাকা ধার দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির কাছ থেকে যে সুদের হার আদায় করে সেই সুদের হারকেই ব্যাংক রেট বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো এখানে কি করলো, কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের কাছে যে সমস্ত ফিক্সড সার্টিফিকেট বা ডিপোজিট সার্টিফিকেট ছিল বা শেয়ার ছিল বা কোনো বন্ড ছিল, সেই বন্ডগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখলো। কেন্দ্রীয় ব্যাংক সেই জমা বা বন্ধক রাখলো।
সেই বন্ধক নিয়ে আমি এখানে উদাহরণ দিয়েছি, কেন্দ্রীয় ব্যাংক একে বাণিজ্যিক ব্যাংকে 8% ঋণে 8% সুদের হারে কিছু টাকা ঋণ দিল। এবার বাণিজ্যিক ব্যাংক সেই যে 8% সুদের হারে যে টাকাটা ধার নিয়েছে, ধরা যাক বাণিজ্যিক ব্যাংকটা আমি ইউবিআই ধরেছি, ইউবিআই 8% সুদের হারে যে টাকাটা ধার নিয়েছে সেই টাকাটা জনগণের মধ্যে 12% সুদের হারে দিয়ে দেবে। তাহলে বাণিজ্যিক ব্যাংক এখানে কি করলো? বাণিজ্যিক ব্যাংক এখানে ঋণের ব্যবসা করলো, এবং এই ঋণের ব্যবসায় বাণিজ্যিক ব্যাংকের লাভ হলো কত? 12 থেকে 8 বাদ দিয়ে 4%। এখানে 4%টা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ও বলতে পারি, লাভও বলতে পারি। এবার এই ব্যাংক রেট কিভাবে কাজ করবে সেই ব্যাপারটা আমরা বলি। দেখা যাক যে যদি দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক কী করবে? ব্যাংক রেট বাড়িয়ে দেবে। যদি ব্যাংক রেট বাড়ানো হয় তাহলে বাজারে সুদের হার বাড়বে। এখন সুদের হার মানে ঋণের দাম, বাজার সুদের হার মানে ঋণের দাম। এখন সুদের হার যদি বাড়ে, বাজারে যদি সুদের হার বাড়ে, তার মানে ঋণের দাম বাড়ছে। যার দাম বাড়বে তার চাহিদা কী হবে? কমে যাবে। তাহলে ঋণের চাহিদা কমলে দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো যতটা ঋণ মানে বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ ঋণ দেয় সেই ঋণের পরিমাণ কী হবে? কমে যাবে। অর্থাৎ পক্ষান্তরে দেশে অর্থের যোগান কমবে, তার ফলে কী হবে? মুদ্রাস্ফীতি কমে যাবে। আবার যদি উল্টোটা হয়, যদি মুদ্রাস্ফীতি না হয় মুদ্রা সংকোচন হতো, তাহলে ব্যাংক রেট কমাতো। ব্যাংক রেট কমালে বাজার সুদের হারও কমতো। বাজার সুদের হার কমলে ঋণের চাহিদা বাড়তো, তার ফলে দেশে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের পরিমাণ বাড়তো, তার ফলে দেশে অর্থের যোগানও বাড়তো, ফলে মুদ্রা সংকোচনটা কমে যেত। মানে আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে ধরা যাক ব্যাংক রেট 10%, তখন আরবিআই পিএনবিকে আর 10% রেটে কিছু টাকা ধার দিয়েছে। পিএনবি সেটা 15%, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা 15% সুদের হারে জনসাধারণকে দিয়েছে। এবার জনসাধারণ সেখান থেকে কি করেছে? জনসাধারণ ওই 15% সুদের হারে 200 টাকা ঋণ নিয়েছে। মানে আমি ধরে নিয়েছি এগুলো, দেশের ঋণের পরিমাণ তখন 200 টাকা। কিন্তু ধরা যাক আরবিআই ঋণের মানে ব্যাংক রেটের পরিমাণ 10% থেকে বাড়িয়ে 12% করলো। 12% যদি করে তাহলে পিএনবিকেও তার সুদের হার 2% বাড়াতে হবে। তাহলে পিএনবি কী করবে? সুদের হার করে দেবে 17%। তার মানে এখানে ঋণের দাম বেড়ে গেল। ঋণের দাম বাড়লো বলে বাজারে বা দেশের ঋণের পরিমাণটা কি হলো? কমে গেল। দেশের ঋণের পরিমাণটা কমে 200 থেকে কমে হয়তো 180 হলো। আমি এগুলো আরবিট্র একটা ভ্যালু নিয়েছি। এরপর আসি এই পদ্ধতিটার কি সীমাবদ্ধতা কি আছে। প্রথম কথা হচ্ছে যদি বাণিজ্যিক ব্যাংকের হাতে উদ্বৃত্ত জমার পরিমাণ বেশি থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে না। কারণ এই পদ্ধতি তখনই কাজ করে যদি আমি তোমাকে টাকা ধার দেবো, আমি হয়তো বাণিজ্যিক ব্যাংক, আমি কাউকে টাকা ধার দেবো, সেই টাকাটা যদি আমার কাছে না থাকে, আমি যদি সেটা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার করে তারপর জনসাধারণকে দিই, তবে আমাকে ব্যাংক রেটটা আমার উপরে এফেক্ট করবে, ব্যাংক রেট আমাকে প্রভাবিত করবে। কিন্তু আমার নিজের টাকা থেকেই যদি আমি ধার দিয়ে দিই, তাহলে ব্যাংক রেট বাড়ুক বা কমুক, আমি হয়তো আগেও দিতাম 15% রেটে, এখনও 15% রেটে দেবো, কারণ এখন তো আমি ধার নিইনি। তাহলে আমি এখানে আগে যে রেটে নিতাম এখনও সেই রেটেই দেবো। তাহলে ব্যাংক রেট পদ্ধতি কাজ করবে কি করবে না সেটার প্রথম শর্ত হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের হাতে উদ্বৃত্ত জমার পরিমাণ কীরকম রয়েছে। যদি অতিরিক্ত উদ্বৃত্ত জমা থাকে তাহলে এই পদ্ধতি কার্যকরী হবে না, আর যদি কম উদ্বৃত্ত জমা থাকে তাহলে এই পদ্ধতি কার্যকরী হবে। দ্বিতীয় যে সমস্যা এই পদ্ধতিতে আমরা আসি, দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই পদ্ধতিটা সময় সাপেক্ষ। আজকে ব্যাংক রেটকে বাড়ানো হবে, ব্যাংক রেট বাড়ালে তারপর কাল থেকে বাজার সুদের হার বাড়বে, বাজারে সুদের হার বেড়েছে দেখলে তবে ঋণের চাহিদা কমবে, ঋণের চাহিদা কমলে তবে বাণিজ্যিক ঋণের পরিমাণ কমবে, তবে মুদ্রাস্ফীতি কমবে, মানে সময় লাগবে, টাইম টেকিং তারপর তৃতীয় যে কথা, এটা বাধ্যতামূলক পদ্ধতি নয়। তার মানে কি, এই যে আমি বললাম না যে ব্যাংক রেট বাড়ালেই যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হবে, এর কোনো মানে নেই। কারণ ব্যাংক রেট যদি আমার হাতে অতিরিক্ত উদ্বৃত্ত জমা থাকে তাহলে আমি সুদের হার বাড়াতেও পারি, নাও বাড়াতে পারি। কিন্তু যদি আমার হাতে অতিরিক্ত জমা না থাকে তাহলে আমাকে সুদের হার বাড়াতেই হবে। তারপরের কথা যেটা, এই পদ্ধতিতে আমরা তো দেখি আমাদের দেশে
ব্যাংক যেমন রয়েছে তেমনি অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে, যেমন LICI, GICI, এরা অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এরাও ঋণ প্রদান করে। HDFC, এরাও সবাই ঋণ প্রদান করে। তো ব্যাংক রেটের যে পদ্ধতি, ব্যাংক রেট পদ্ধতির মাধ্যমে আমরা ব্যাংক ঋণের পরিমাণ বা বাণিজ্যিক ব্যাংক ঋণের পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এই LICI, GICI এদের দেয়া বা HDFC এদের দেয়া ঋণের পরিমাণকে এই ব্যাংক রেট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায় না। ব্যাংক রেটের পর পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের দ্বিতীয় পদ্ধতি হলো খোলাবাজারি কারবার। তো যখন আমি সংকীর্ণ অর্থে খোলাবাজারি কারবার বলবো, সংকীর্ণ অর্থে খোলাবাজারি কারবার বলতে আমরা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়কে বোঝাবো। অন্যদিকে যদি ব্যাপক অর্থে খোলাবাজারি কারবার বলা হয়, তাহলে ব্যাপক অর্থে খোলাবাজারি কারবার বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে কোনো ধরনের ঋণপত্র বাজারে ক্রয় বিক্রয় করাকে বোঝানো হবে। ঠিক আছে? তো অর্থাৎ কি, যে এরকম হতে পারে ব্যাংক থেকে বাজারে ঋণপত্র বিক্রি করছে, তার ফলে বাজার থেকে টাকা ব্যাংকের কাছে চলে আসছে। আবার এরকমও হতে পারে বাজার তার কাছে যে ঋণপত্রগুলো ছিল সেগুলো ব্যাংককে বিক্রি করছে, ফলে ব্যাংক থেকে বাজারে টাকা চলে আসছে। তাহলে এই পদ্ধতিটা কিভাবে কাজ করবে? যদি দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে ব্যাংকগুলো কি করবে? বাজারে ঋণপত্র বিক্রি করবে। বাজারে যদি ঋণপত্র বিক্রি করে, তাহলে বাজার থেকে অর্থ ব্যাংকের কাছে চলে আসবে। তো ব্যাংকের কাছে যদি চলে আসছে আর ব্যাংক ঋণ তো দিচ্ছেন না, সিকিউরিটিগুলোকে তো বেচে দিয়েছে, তার বদলে ঋণপত্র বিক্রি করেছে বলে বাজারে যারা কিনতে চেয়েছেন তারা কিনেছে, কেনার পর তাদের কাছ থেকে যে এক্সট্রা টাকা ছিল সেই টাকাটা ব্যাংকের কাছে চলে এসছে, তার ফলে সেই টাকাটার সার্কুলেশন হচ্ছে না। তাহলে ভেলোসিটি অফ মানি বা অর্থের প্রচলন বেগ কমছে। অর্থের প্রচলন বেগ যদি কমে, তাহলে দেশে অর্থ যোগান কমে যাবে। তবে এই পদ্ধতিটাও কয়েকটা জায়গায় সীমাবদ্ধতা আছে। প্রথম কথা হচ্ছে, সরকার তো এই ব্যাংক তো সিকিউরিটিজ বিক্রি করতে চাইছে বা ঋণপত্র বিক্রি করতে চাইছে। ব্যাংক বিক্রি করতে চাইলেই যে লোকজন কিনতে চাইবে তা তো নয়। আমার হাতে হয়তো এক্সট্রা টাকা আছে, কিন্তু আমার বন্ড কেনার কোনো ইচ্ছা নেই, তাহলে এই পদ্ধতি কার্যকর হবে না। এইটা আমার জনসাধারণের ইচ্ছার উপর নির্ভর করছে। 2 নম্বর কথা হচ্ছে, এটা পরোক্ষ পদ্ধতি। প্রথমে ব্যাংক ঋণপত্র বিক্রি করবে, তারপর বাজারের লোকে যদি ঋণপত্র কেনে তবে দেশে অর্থের যোগান কমবে। তার এটা জনসাধারণের ইচ্ছার উপর নির্ভরশীল এবং টাইম টেকিং, সময় সাপেক্ষ পদ্ধতি। 3 নম্বর কথা, যদি দেশে ঋণপত্রের বাজার বিস্তৃত না হয়, ঋণপত্র কোথায় কী পাওয়া যাচ্ছে, অনেক রকম ঋণপত্র পাওয়া যাচ্ছে, কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে, এ সমস্ত যদি না হয়, তাহলে এই পদ্ধতি বিশেষ কার্যকর হয় না। তারপর আমি যে টাকা ইনভেস্ট করব বা টাকাটা এখনকার মতন দিয়ে দেবো, আমি একটা গ্যারান্টি তো চাইবো যে আমার টাকাটা অন্তত যে পরিমাণ টাকাটা দিয়েছি তা সেটা কিছুটা বাড়ুক তো চাই। অন্তত নিদেন পক্ষে 100 টাকা দিয়েছি তো 100 টাকাই ফেরত পাওয়ার চেষ্টা করব। তাহলে এইটা হবে তখনই যদি দেশে অর্থের বাজার আর মূলধনের বাজার সুসংগঠিত হয়। তাহলে এই যে খোলাবাজারি কারবার কাজ করবে তখনই যদি দেশে সরকারি ঋণপত্রের বাজার বিস্তৃত হয় আর দেশে অর্থ ও মূলধনের বাজার সুসংগঠিত হয়। এরপর আমরা যে পদ্ধতির কথায় আসব সেটা হচ্ছে পরিবর্তনশীল জমার অনুপাত। 1930 সালে যখন বিশ্বব্যাপী মন্দা দেখা দেয়, তখন অধ্যাপক জন মেয়ার্ড কেইন্স তার এ ট্রিটাইজ অন মানি নামক বইয়ে এই পরিবর্তনশীল জমার অনুপাতের কথা বলেন। এখানে তিনি একটা টার্ম ব্যবহার করেন, যে টার্মটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, বা শর্ট ফর্মে আমরা বলি CRR। আমরা যখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পড়েছি তখন এই CRR এর ভূমিকা দেখেছি। এই CRR এর ভূমিকাটা তখন আমরা দেখেছি। এখানে আমি একটা CRR এর কর্মপদ্ধতি নিয়ে একটা উদাহরণ দেখিয়েছি। একটা বাণিজ্যিক ব্যাংকে প্রাথমিক আমানত হিসেবে 100 টাকা জমা পড়লো। তখন যদি CRR 20% হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংক 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখবে, আর বাকি 80 টাকা ঋণ হিসাবে জনসাধারণকে প্রদান করে দেবে। কিন্তু যদি কোনো কারণে CRRটাকে বাড়িয়ে
হ্যাঁ, মানে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তাহলে যদি এরা বাড়িয়ে ঋণের সিআরআর বাড়িয়ে, কেন্দ্রীয় ব্যাংক সিআরআর বাড়িয়ে 25% করে দিল, তাহলে 100 টাকা যখন প্রথমে জমা পড়েছিল তখন 25 টাকা চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, আর বাকি 75 টাকা জনসাধারণের কাছে ঋণ হিসাবে যাবে। অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় সিআরআর বাড়িয়ে দেশে ঋণের যোগান কমানো হয়, আর যখন মুদ্রা সংকোচনের সময় হবে তখন সিআরআর কমিয়ে দেশে ঋণের যোগান বাড়ানো হবে। এমনিতেই আমরা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনের তথ্য থেকে জানি যে ঋণ গুণক হচ্ছে 1/CRR। এখন দেখো, আমি প্রথমে সিআরআর ধরেছিলাম কত, 1, তাহলে সিআরআর ধরেছিলাম 20%, তাহলে প্রথমে ঋণ গুণক ছিল 1/20%, তার মানে 1/20, মানে 100/20 মানে 5। পরে তার মানে যদি 100 টাকা জমা পড়ে, প্রাথমিক আমানত হিসেবে 100 টাকা জমা পড়লে ঋণ গুণকের মান 5, মানে দেশে মোট অর্থের যোগান বেড়ে 500 টাকা হবে। কিন্তু আমি যখন পরে সিআরআরটাকে আমি কি করেছি, 25% ধরেছি। তা 25% যখন ধরবো সিআরআরটাকে, তখন কি হচ্ছে, তখন ঋণ গুণকের মান হচ্ছে 1/25%, মানে 1/25-এর 100, মানে 100/25 মানে 4। তার মানে এখন 100 টাকা প্রাথমিক আমানত জমা পড়লে ঋণ হিসাবে আসবে 400 টাকা, মোট 400 টাকা ঋণের যোগান সৃষ্টি হবে। তার মানে সিআরআর 20% থাকলে প্রাথমিক আমানত 100 টাকা, আর সিআরআর 20% হলে দেশে অর্থের যোগান বাড়ছে 500 টাকা। কিন্তু প্রাথমিক আমানত 100 টাকাই রইল, সিআরআর 25% হয়ে গেলে দেশে অর্থের যোগান বাড়লো 400 টাকা। তার মানে সিআরআর বাড়ালে অর্থের যোগান কমে যায়, আর সিআরআর কমালে অর্থের যোগান বেড়ে যায়। তাহলে এইভাবে আমরা ঋণ নিয়ন্ত্রণ করতে পারি। এরপর আসছি আমরা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আগে, সেটা বলার আগে আমি এই সিআরআর পদ্ধতিটার যে কিছু আছে, দোষ ত্রুটি আছে, সেগুলো বলে নিই। প্রথম কথা হচ্ছে, এই যে সিআরআর পদ্ধতি, এটা পক্ষপাতিত্বমূলক পদ্ধতি। মানে পক্ষপাতিত্বমূলক বলছি এই জন্য, কারোর কাছে এটা বেশি সুবিধাজনক, কারোর কাছে এটা সুবিধাজনক হয়, আবার কারোর কাছে এটা অসুবিধাজনকও হতে পারে। কারোর কাছে সুবিধাজনক, কারোর কাছে অসুবিধাজনক। কেন কারোর কাছে সুবিধাজনক, কেন কারোর কাছে অসুবিধাজনক বলছি, যে সমস্ত ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত উদ্বৃত্ত আছে তাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ তাদের কাছে নগদ জমার হারে পরিবর্তন করলে তারা খুব একটা বেশি প্রভাবিত হবে না। কিন্তু যাদের হাতে উদ্বৃত্তের পরিমাণ কম, তাদের খুব অসুবিধায় পড়তে হয়। যাদের হাতে উদ্বৃত্তের পরিমাণ বেশি আছে তাদের অসুবিধা হয় না, কিন্তু যাদের হাতে উদ্বৃত্তের পরিমাণ কম আছে তাদের খুব অসুবিধা হবে। 2 নম্বর কথা হচ্ছে, এইগুলো কেবলমাত্র এদের এইগুলোর যে এই পদ্ধতি রীতিমতন অনমনীয়। মানে এই অনুপাত যখন বাড়ানো হবে বা কমানো হবে, সেটা ছোট বড় মাঝারি সব ধরনের ব্যাংকের জন্যই প্রযোজ্য হবে, ছোট বড় ব্যাংক মাঝারি সব ব্যাংকের জন্যই প্রযোজ্য হবে। তো যদি সিআরআর বাড়ানো হয় তাহলে বড় ব্যাংকগুলোর খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যে ব্যাংকগুলো ছোট, যেগুলোর আমানতের পরিমাণ কম, তাদের অসুবিধা হবে। তারপর হচ্ছে আরও যেটা হচ্ছে, এই পদ্ধতি দিয়ে কতটা ঋণের পরিমাণ বাড়ানো বা কমানো সম্ভব সেটা অনিশ্চিত, কারণ সিআরআর 1% বাড়ালে বা কমালে কতটা রিজার্ভ বাড়বে বা কমবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত সেটা তো সবসময়ই পরিবর্তন হতে থাকে। কিন্তু খোলা বাজারে ঋণপত্র যদি কেনাবেচা করি তাহলে রিজার্ভ কত টাকা বাড়বে বা কমবে তা নিশ্চিত করে বলা সম্ভব। অর্থাৎ খোলাবাজারি কার্যকলাপ একটা নিশ্চিত পদ্ধতি, কিন্তু ব্যাংক রেট কিছুটা হলেও এই পরিবর্তনশীল জমার অনুপাত কিছুটা হলেও একটু অনিশ্চিত পদ্ধতি। এইবার আমরা যখন পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো পড়ে ফেললাম, তারপর আমরা আসি নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে। তো এই জায়গায় এই যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির একটা অসুবিধা কি, এগুলো ঋণের গুণাগুণ বা ঋণের কোয়ালিটি বিচার না করে সব ধরনের ঋণকেই একসাথে বাড়াতে বা কমাতে চায়। কিন্তু কোনো দেশের জন্য সব ধরনের ঋণ একসাথে কমানো খুব একটা কাম্য নাও হতে পারে। তাই জন্য সেটা কি হয়, এই নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে দেশের মধ্যে
নির্বাচিত ক্ষেত্রে ঋণের নিয়ন্ত্রণ করা হয়। দেশের মধ্যে নির্বাচিত ক্ষেত্রে ঋণের নিয়ন্ত্রণ করা হয়। তো এই যে ঋণের নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, এই পদ্ধতিতে কি হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেছে বেছে ঋণ দিতে বলা হয়। যেমন যদি জানা যায় যে ঋণ গ্রহীতা সে ফাটকা কারবারে খাটানোর জন্য ঋণ দিচ্ছে, হ্যাঁ, তাহলে ব্যাংক তাকে ঋণ নাও দিতে পারে। মানে ঋণের যে প্রস্তাব দিয়েছিল বা ঋণের প্রপোজাল বা লোনের যে অ্যাপ্লিকেশন করেছিল সেটাকে ওরা রিজেক্ট করতে পারে, অথবা খুব কঠোর শর্ত, মানে বিরাট একটা সুদের হার চাইলো বা এত দিনের মধ্যে শোধ করতে হবে, এরকম নানা রকম শর্ত দিতে পারে। আবার যে সমস্ত জায়গাগুলোর বিনিয়োগ হলে জানে এগুলো ইন ফিউচার আরও দেশের অন্যান্য উৎপাদনের কাজে সাহায্য করবে, সেই বা যেগুলোতে যেখানে বিনিয়োগ করা সমাজের জন্য লাভজনক, সেই সমস্ত ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিতে পারে। এইবার আমরা আসছি যে এইখানে নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কী কী পড়তে পারে। একটা পড়তে পারে ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ। আজকের দিনে আমরা যখন টিভি, ফ্রিজ, গাড়ি, বাইক যাই কিনি না কেন, ইএমআই দিয়ে কিনি। ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে ইজি মান্থলি ইনস্টলমেন্টস, হ্যাঁ, সহজ মাসিক কিস্তি। তাহলে আমাদের অনেক সময় হয় না যে ধরো আমি একটা বাইক কিনবো, বাইকটা আমি দেখলাম হয়তো বাইকটার দাম 70,000 টাকা। এখন 70,000 টাকা আমি যে একেবারে দিয়ে দিতে পারবো সেটা নাও হতে পারে, কিন্তু আমার পক্ষে এরম সম্ভব, হয়তো আমি 10,000 টাকা ডাউন পেমেন্ট করলাম, আর বাকি 60,000 টাকা উইথ ইন্টারেস্ট, হয়তো আমি দেখছি 10% ইন্টারেস্ট নেবে, তো আমি হয়তো আর তাহলে 60,000 টাকার 10%-এর ইন্টারেস্ট হচ্ছে 6,000 টাকা, তাহলে আরও টোটাল 66,000 টাকা আমায় শোধ করতে হবে। এই 66,000 টাকা আমি হয়তো 3 বছরে শোধ করব। তো 3 বছরে শোধ করব মানে 66,000 টাকা যদি 3 বছরে শোধ করতে হয়, তার মানে 36 মাস। 36 মাসে 66,000 টাকা যদি শোধ করতে চাই, তাহলে 66,000 বাই 36, 66,000 বাই 36 মানে আমরা পাচ্ছি গিয়ে ওই 1500 করে হলে 54,000 টাকা, হ্যাঁ, আরও 12,000 টাকা থেকে যাচ্ছে। মানে 66,000কে আমরা 36 দিয়ে ভাগ করে নেব। 66,000কে যখন 36 দিয়ে ভাগ করে নেব, তো 66,000কে যখন আমরা 36 দিয়ে ভাগ করে নেব, 18,500 টাকা মতন আসবে। বছরে 18,500, এই মাসে 18,500 টাকা মতন করে আমাকে ইনস্টলমেন্ট দিয়ে যেতে হবে। কিন্তু এইবার যদি এটা না করে যত দেশে মুদ্রাস্ফীতি হবে, তখন ওরা কি করবে জানো? তখন ওরা ডাউন পেমেন্টটা বাড়িয়ে দেবে। আমি তো আগে বলেছিলাম 60,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা এখন দেবো, এই 70,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা এখন দেবো, আর বাকি 60,000 টাকা আমি 36টা ইনস্টলমেন্টে দিয়ে দেবো। কিন্তু এবার হয়তো বলল যে আমার 70,000 টাকা দাম আমাকে এখন বলা হলো হয়তো যে বলা হচ্ছে 25,000 টাকা ডাউন পেমেন্ট করো এবং বাকি 45,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে দাও, তখন ইন্টারেস্টটা কম হবে। তো বাকি 45,000 টাকা আমাকে যদি 25,000 টাকা ডাউন পেমেন্ট করতে হয়, 10,000 টাকা ডাউন পেমেন্ট করা যতটা সুবিধাজনক, তার থেকে 25,000 টাকা ডাউন পেমেন্ট করতে অনেকেরই অসুবিধা হতে পারে। মানে আমি বলছি না 10,000 টাকা ডাউন পেমেন্ট করাটাও খুব একটা সুবিধাজনক, আমি বলছি এমনি একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি। 10,000 টাকার জায়গায় 25,000 টাকা করে দিলে সেটা অনেক লোকই এখন বাজার থেকে বেরিয়ে যাবেন। আবার এখন কি বলা হয়েছে, ইনস্টলমেন্টের সংখ্যাও কমিয়ে দেওয়া হবে। ইনস্টলমেন্টের সংখ্যা কমিয়ে দেওয়া হবে মানে এবার 45,000 টাকা আমাকে 1 বছরে শোধ করতে হবে, তার মানে আমাকে প্রত্যেক মাসে প্রায় 3,750 টাকা করে দিয়ে যেতে হবে। 3,750 টাকা। এবার ওখানে আমার ছিল আগের যে স্কিমটা দেওয়া হয়েছিল, তাতে আমি শুরুতে 1,800 টাকা, শুরুতে 10,000 টাকা দিলাম, মাসে 1,850 টাকা করে দিচ্ছি। আর এইখানে আমাকে কি হচ্ছে, এইখানে আমাকে অনেকটা বেশি পরিমাণ দিতে হচ্ছে এবং কিস্তির সংখ্যাটাও কমে যাচ্ছে। তার ফলে মার্কেট থেকে বাজারে অনেক লোক বেরিয়ে যাবে, এই বাজার থেকে অনেক লোক বেরিয়ে যাবে, এই বাইকের বাজার থেকে, তাহলে অনেক লোক মানে সম্ভাব্য ক্রেতা বেরিয়ে যাবেন। তার ফলে সামগ্রিক চাহিদাটা কমবে। সামগ্রিক চাহিদাটা যখন কমবে তখন দাম স্তর কমে যাবে। এরপর আসি ঋণের মার্জিন নিয়ন্ত্রণ। ঋণের মার্জিন কাকে বলে আগে বুঝতে হবে। ঋণের মার্জিন নিয়ন্ত্রণ বলতে গেলে আগে মার্জিন কাকে হবে বুঝতে হবে। তো এই যে মার্জিন ব্যাপারটা হচ্ছে, আমি যখন ব্যাংকে গিয়ে লোনের অ্যাপ্লিকেশান করব, তো ব্যাংক তো স্বাভাবিকভাবে আমায় বলবে যে
কিসের ভিত্তিতে তোমাকে ধারটা দেব, মানে কি বন্ধক রেখে বা কোন কিসের ভিত্তিতে আমি তোমাকে ধার দেব। ধরা যাক আমি 1,00,000 টাকার মূল্যের সোনার গয়না বন্ধক রাখি। 1,00,000 টাকা মূল্যের সোনার গয়না আজকের ভ্যালুয়েশনে যেটা 1,00,000 টাকার মূল্য, সেই মূল্যের সম্পত্তি আমি ব্যাংকের কাছে বন্ধক রাখলাম। হ্যাঁ, এটাকে বলা হয় কোল্যাটারাল সিকিউরিটি। কোল্যাটারাল সিকিউরিটি বা জামিন। হ্যাঁ, তো জামিন হিসাবে 1,00,000 টাকা রাখলাম। 1,00,000 টাকা রাখলে ব্যাংক হয়তো আমাকে এবার ঋণ প্রদান করলো 75,000 টাকা। 1,00,000 টাকার 25%, 25,000 টাকা কেটে নিয়ে 75,000 টাকা আমাকে ঋণ দিল। তার মানে এখানে মার্জিন হলো 25%। এইবার যদি দেশ মনে করে যে সরকার যদি মনে করেন দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, মার্জিন বাড়ানো দরকার, তাহলে হয়তো এই 25%টা বাড়িয়ে 40% করে দিলেন। তাহলে কী হবে, আমি যদি ব্যাংকের কাছে 1,00,000 টাকা সম্পত্তি বন্ধক রাখি, ব্যাংক আমাকে 60,000 টাকা ঋণ দেবে। ঠিক আছে, ব্যাংক আমাকে 60,000 টাকা ঋণ দেবে। আচ্ছা, এই রকমভাবে ঋণ যদি, তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিলে মার্জিনটাকে বাড়ানো হবে, আর মুদ্রাস্ফীতি না থাকলে মার্জিনটাকে কমানো হবে। যদি মুদ্রা সংকোচন দেখা দেয় তাহলে মার্জিন কমানো হবে। এরপর আসি আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ক্রেডিট রেশনিং বা ঋণের রেশনিং। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধনের ন্যূনতম অনুপাত স্থির করে দিতে পারে। মানে ন্যূনতম কী পরিমাণ মূলধন ওর থাকলে তবে ওকে ঋণ দেব, বা ন্যূনতম কী পরিমাণ মূলধন না থাকলে তাকে ঋণ দেওয়া যাবে না, সেটা স্থির করতে পারে। আবার কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে বলতেই পারে যে বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি পুনর্বারটা করব না। হ্যাঁ, বা কাকে সুযোগটা দেবো কাকে দেবো না, মানে বিল অফ এক্সচেঞ্জকে রিডিসকাউন্টিংয়ের সময় এক একজনকে এক এক রকম সুযোগ দেওয়া হতে পারে। তো এইগুলোকে বলা হচ্ছে ঋণের রেশনিং। তারপরে আসি আরেকটা পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে বৈষম্যমূলক সুদের হার। এখন এই বৈষম্যমূলক সুদের হার, এই পদ্ধতির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে অবাঞ্ছিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। যেখানে ঋণ প্রসারের প্রয়োজন নেই সেখানে সুদের হার অপেক্ষাকৃত বেশি রাখা হয়, আর যেখানে ঋণ প্রসারের প্রয়োজন আছে সেখানে সুদের হার অপেক্ষাকৃত কম রাখা হয়। এরপরে যেটা আসতে পারি আমরা, এটাকে আমরা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণের মধ্যেই ওখানে ছকের মধ্যে রেখেছি, কিন্তু নৈতিক প্রণোদন আলাদা করেও বলা যেতে পারে। এই নৈতিক প্রণোদন যেমন পরিমাণগত আর নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরেকটা ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি ব্যবহার করতে পারে সেটা হচ্ছে নৈতিক প্রণোদন। কেন্দ্রীয় ব্যাংক তো দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থিত, একদম অভিভাবক, হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ব্যাংকিং সিস্টেম। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এইবার হেড অফ দ্য ফ্যামিলিকে আমরা যেমন মান্য করি বা মেনে চলি, ঠিক সেইভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমের হেড হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এই কেন্দ্রীয় দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো তারা কেন্দ্রীয় ব্যাংককে মেনে চলে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নানা রকম উপদেশ দিতে পারে। এবার কেন্দ্রীয় ব্যাংকের উপদেশ দিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলো উপেক্ষা করতে পারবে না, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো নানা দিক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল। নৈতিক প্রণোদন, যেটাকে বলা হয় নৈতিক প্রণোদন বা মরাল সুয়েশন, MORAL, মরাল সুয়েশন, SUASION, মরাল সুয়েশন। হ্যাঁ, এই দিকে নৈতিক প্রণোদনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ বা উপদেশ মানার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কোনো রকম আইনগত বাধ্যবাধকতা নেই। তবে তার অনুরোধ, মানে কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধ সবকটা বাণিজ্যিক ব্যাংকই মেনে নেবে, এই আশায় কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় নৈতিক প্রণোদন পদ্ধতিটা গ্রহণ করে। তবে এই নৈতিক প্রণোদন সফল হয় তখনই যদি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধ মতো কাজ করে তবেই। কিন্তু যদি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধ মেনে না নেয় তাহলে এই পদ্ধতি সফল হবে না। তাহলে সেক্ষেত্রে কী করবে কেন্দ্রীয় ব্যাংক? তখন আর অনুরোধ করবে না, তখন আইন মাফিক আদেশ দেবে। এছাড়া আর যেটা করা যেতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে বিজ্ঞাপন। কেন্দ্রীয় ব্যাংক কী করে, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নীতি আর জনসাধারণের মতামতকে প্রভাবিত করার জন্য জনস্বার্থে আর দেশের অর্থের যোগান কাম্য স্তরে, বেশিও না কমও না, যেটা প্রয়োজন সেটাই কাম্য স্তরে বজায় রাখার জন্য অনেক সময় বিজ্ঞাপন ব্যবহার করে থাকে, মানে পাবলিসিটি করে। হ্যাঁ,
আচ্ছা, তারপর আর যে ব্যবস্থাটা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা। যে এই প্রত্যক্ষ ব্যবস্থা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ আর গুণগত ঋণ নিয়ন্ত্রণের একটা সাপ্লিমেন্ট, হ্যাঁ, পরিপূরক ব্যবস্থা। ওইগুলো না করলে চলবে না, কিন্তু এটাকেও সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে। যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হলো যে যারা লিড ইনভেস্টর তাদের সম্পর্কে কিছু নির্দেশ দেওয়া হলো। যেমন বলা হয় তাদের হয়তো বিল অফ এক্সচেঞ্জ তুমি কম দামে এই বেশি সুদের হারে বাট্টা করো বা কম সুদের হারে বাট্টা করো, বা বলা হলো এক্স ব্যাংকের কাছ থেকে বা এক্সের কাছ থেকে 10% সুদের হার নিলেও ওয়াইয়ের কাছ থেকে 12% সুদের হার আদায় করা হলো। এইরকমভাবে যদি করা হয়ে থাকে তাহলে এগুলোকে বলছি মানে হুন্ডি বাট্টা না করে দেওয়া বা কি বলবো পার্থক্যমূলক সুদের হার আদায় করা, এইগুলোকে আমরা বলতে পারি প্রত্যক্ষ ব্যবস্থার মধ্যে। এতক্ষণ আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করলাম। এখন এটা তো একটা দেখো, এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা তো একটা প্রশ্ন হিসেবে আসে। তো এটা যখন একটা প্রশ্ন হিসেবে আসে, এতটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা প্রশ্নের উত্তর হিসেবে এটাকে লিখতে পারবো না। তাহলে আমি এইবার যেটাকে আমি বলবো সেটা হচ্ছে এটাকে প্রশ্নের উত্তর আকারে আমি বলবো। আমাদের প্রশ্নটা যদি এরকম করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতি ব্যাখ্যা করো বা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো, এই জায়গায় আমরা উত্তর লিখব এইভাবে। দেশের অর্থ যোগানের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো ব্যাংক ঋণ। দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যাংক ঋণের নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং দ্বিতীয় হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এইবার আমি উত্তরটা বলছি। উত্তরটা এইভাবে বলবো। অর্থনীতিবিদ হ্যারি জনসনের মতে কোনো দেশের আর্থিক নীতি বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণ নীতিকেই বোঝায়। এই নীতি কতগুলি অর্থনৈতিক উদ্দেশ্য পরিপূরণের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে অর্থনীতিবিদ এজি হার্টের মতে আর্থিক নীতি হলো সেই নীতি যা জনসাধারণের কাছে গচ্ছিত অর্থ অথবা অর্থের পরিবর্তিত সম্পদগুলির যোগান এবং তাদের চাহিদাকে প্রভাবিত করে। অর্থাৎ এই নীতি সামগ্রিকভাবে দেশের আর্থিক তারল্যের অবস্থাকে প্রভাবিত করে। এই আর্থিক নীতির উদ্দেশ্য মূলত তিনটি। তাহলে আর্থিক নীতির উদ্দেশ্য কী কী? 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ দাম স্তরের ওঠানামাটাকে কমানো। তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের হার দ্রুততর করা, অর্থাৎ একটা দেশকে ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে দেশের বহির্বাণিজ্যের লেনদেন উদ্বৃত্তের হিসাবে ভারসাম্য বজায় রাখা, মানে যত ডেবিট সাইডেও যা আসবে ক্রেডিট সাইডেও তাই আসবে, বারবার ধার ইত্যাদি হবে না। এই জায়গায় এরপর আমরা বলবো যে এই পদ্ধতিটা থেকে আমরা এখানে এইবার আমরা যাব কীভাবে আমরা এইটা বলে দিলাম। বলার পর বলবো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত 2 প্রকার: পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত 2 প্রকার: পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার বলবো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি প্রদত্ত ঋণের পরিমাণ দেশের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বাড়ায় বা কমায়। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের অস্ত্র 3টি: ব্যাংক রেট, খোলাবাজারি কারবার এবং পরিবর্তনীয় জমার অনুপাত। কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণপত্র জমা রেখে কোনো বাণিজ্যিক ব্যাংককে টাকা ধার দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হার আদায় করে তাকেই বলা হয় ব্যাংক রেট। মুদ্রাস্ফীতি বাণিজ্য চক্রের ঊর্ধ্বগতির সময় ব্যাংক রেট বাড়ানো হয় আর বাণিজ্য চক্রের নিম্নগতির সময় ব্যাংক রেট কমানো হয়। তবে এই পদ্ধতিটি পরোক্ষ পদ্ধতি, এটির কোনো বাধ্যবাধকতা নেই এবং এটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোর উপরেই প্রযোজ্য হয়।
এবং বাণিজ্যিক ব্যাংকগুলির হাতে অতিরিক্ত উদ্বৃত্ত জমা থাকলে এই পদ্ধতি কার্যকর হয় না। এরপর আসি ব্যাংক রেটের পর আমাদের হবে খোলাবাজারি কারবার। খোলাবাজারি কারবার সংকীর্ণ অর্থে খোলাবাজারি কারবার বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়কে বোঝায়। ব্যাপক অর্থে খোলাবাজারি কারবার বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে কোনো ধরনের ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে বোঝায়। দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে ব্যাংকগুলো ঋণপত্র বিক্রি করবে, বাজারে ঋণপত্র বিক্রি করবে। এবার যাদের হাতে এক্সট্রা টাকা আছে তারা বাজার থেকে ঋণপত্রগুলো কিনে নেবেন, তার ফলে বাজারে অর্থের যোগানটা কমে যাবে, অর্থাৎ দেশে অর্থের যোগান কমে যাবে। আর যখন দেশে অর্থের যোগান বাড়াতে হবে, মুদ্রা সংকোচন হলে বাজার কি করবে? বাজার ব্যাংকের কাছে ঋণপত্র বিক্রি করবে, বাজার তখন ব্যাংকের কাছে ঋণপত্র বিক্রি করবে, অর্থাৎ ব্যাংকগুলো বাজার থেকে ঋণপত্র কিনে নেবে, কিনে নেওয়ার পর ব্যাংকগুলো বাজারকে অর্থ প্রদান করবে, তার ফলে দেশে অর্থের যোগান তখন বেড়ে যাবে। তার মানে দেশে অর্থের যোগান নিয়ন্ত্রণ করার জন্য খোলাবাজারি কারবারও এইভাবে কাজ করতে পারে। তবে এই পদ্ধতির সীমাবদ্ধতা হচ্ছে এটি জনসাধারণের ইচ্ছার উপর নির্ভরশীল, দ্বিতীয়ত এটি পরোক্ষ পদ্ধতি, তৃতীয়ত এখানে সরকারি ঋণপত্রের বাজার বিস্তৃত না হলে এই পদ্ধতি কাজ করে না, চতুর্থত দেশে অর্থ ও মূলধনের বাজার সুসংগঠিত না হলে এই পদ্ধতি কার্যকরী হয় না। এরপর 3 নম্বর পয়েন্ট, পরিবর্তনশীল জমার অনুপাত। 1930 সালে অধ্যাপক জন মেয়ার্ড কেনস এ ট্রিটাইজ অন মানি গ্রন্থে এই পদ্ধতির কথা প্রথম উল্লেখ করেন। এখানে আমরা বলি CRR বা ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও বা পরিবর্তনশীল জমার অনুপাত, এই কাজটা, এটার সুবিধা হচ্ছে এটা পদ্ধতিটা এরকম, বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের একটি অনুপাত রিজার্ভ আকারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক যদি ইচ্ছা করে তবে এই অনুপাত বাড়াতেও পারে, কমাতেও পারে। একে পরিবর্তনীয় জমার অনুপাত পদ্ধতি বলা হয়। এটি অন্যান্য ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির থেকে দ্রুত এবং প্রত্যক্ষভাবে কাজ করে। এই অনুপাত যদি বাড়ানো হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সৃষ্টির ক্ষমতা কমে যায়, এবং এই অনুপাত কমালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ সৃষ্টির ক্ষমতা বেড়ে যায়। তার ফলে কী হয়? বাণিজ্য চক্রের ঊর্ধ্বগতির সময় CRR বাড়ানো হয়, আর বাণিজ্য চক্রের নিম্নগতির সময় CRR কমানো হয়। CRR সরাসরি এবং দ্রুত কাজ করে। অনুন্নত অর্থনীতিতেও এটি প্রয়োগ করা যায়। তবে এটার কিছু অসুবিধা আছে। এটা পক্ষপাতিত্বমূলক। তারপর হচ্ছে এটা বাণিজ্যিক ব্যাংক ছাড়া অন্য আর্থিক সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর ওটা হচ্ছে অনমনীয়, মানে ছোট ব্যাংকগুলো এতে বেশি প্রভাবিত হয়, বড় ব্যাংকগুলোর সেরকম কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, তারপর হচ্ছে এটা থেকে কতটা পরিমাণ রিজার্ভ বাড়বে বা কমবে তা নিশ্চিতভাবে বলা যায় না, তাই এটা অনিশ্চিত পদ্ধতি। নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে দেশে নির্বাচিত ক্ষেত্রে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। ঋণের নিয়ন্ত্রণ করা হয়, পরিমাণ বলবো না। নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে দেশের মধ্যে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। এখানে যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, মানে আমরা EMI দিয়ে যখন জিনিস কিনছি, ডাউন পেমেন্ট কমিয়ে যদি কিস্তির সংখ্যা বাড়ানো হয় তাহলে বাজারের চাহিদা বাড়বে, আর যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে কিস্তির সংখ্যা কমানো হয় তাহলে বাজারে চাহিদা কমবে। এখন বাজারে চাহিদা যদি বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, সামগ্রিক চাহিদা বাড়লে দাম স্তরও বেড়ে যাবে, আর যদি বাজারে চাহিদা কমে যায় তাহলে সামগ্রিক চাহিদা কমলে দাম স্তরও কমে যাবে। এরপর আসে ঋণের মার্জিন নিয়ন্ত্রণ, মানে আমরা যখনই ব্যাংক ঋণ নিই তখন কিছু আমরা জামিন রেখে, কিছু সম্পত্তি বন্ধক রেখে বা জামিন রেখে তার থেকে ঋণ নিই। তো এখন যদি দেখা যায় যে দেশের ঋণের পরিমাণ বাড়াতে হবে তাহলে জামিনের পরিমাণ বা মার্জিনের পরিমাণ কমানো হবে, আর দেশে ঋণের পরিমাণ কমাতে হলে মার্জিনের পরিমাণ বাড়ানো হবে। তারপর ক্রেডিট রেশনিং বা ঋণের রেশনিং। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মূলধনের ন্যূনতম অনুপাত স্থির করে দিতে পারে, আবার বিশেষ ব্যাংকের ক্ষেত্রে পুনর্বাট্টা করার সুযোগও স্থির করে দিতে পারে। তারপরে আছে বৈষম্যমূলক সুদের হার। এই পদ্ধতির মাধ্যমে বৈষম্যমূলক সুদের হারের মাধ্যমে অবাঞ্ছিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। যেখানে ঋণ প্রসারের প্রয়োজন নেই সেখানে সুদের হার অপেক্ষাকৃত বেশি রাখা হয়। তারপর আসবে বিজ্ঞাপন। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ নীতি
এবং জনসাধারণের মতামতকে প্রভাবিত করার জন্য, জনস্বার্থে ও দেশের অর্থের যোগান কাম্য স্তরে বজায় রাখার জন্য বিজ্ঞাপন ব্যবহার করে থাকে। তারপরে আসি প্রত্যক্ষ ব্যবস্থায়। প্রত্যক্ষ ব্যবস্থার মধ্যে আমরা বলি যে অন্যান্য যে ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো আছে তাদের এরা প্রতিদ্বন্দ্বী নয়, তার পরিপূরক ব্যবস্থা হিসাবে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যক্ষ ব্যবস্থার অর্থ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলিকে নেতৃস্থানীয় বিনিয়োগকারী সম্পর্কে কিছু নির্দেশ প্রদান করা, যেমন হুন্ডি বাট্টা করতে প্রত্যাখ্যান করা যেতে পারে, পার্থক্যমূলক সুদের হার আদায় করা যেতে পারে, এইগুলি। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে বলি আমরা নৈতিক প্রণোদন। কেন্দ্রীয় ব্যাংক সময়ে সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলিকে নানাবিধ উপদেশ দেয়, একে বলে নৈতিক প্রণোদন। এইগুলি মানার জন্য কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। নৈতিক প্রণোদন সফল হবে যদি বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধ মতো কাজ করে তবেই। এটা হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম।